নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক দেখে দিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। তপসিয়ায় বস্তিতে আগুন, ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন। ঝুপড়িতে অনেকেরই আটকে থাকার সম্ভাবনা রয়েছে। অগ্নিকাণ্ড শুক্রবার সকালে আগুন লাগে তপসিয়ার বস্তিতে। ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন পৌঁছেছে প্রগতি ময়দান থানার পুলিশ। এলাকা ঘিঞ্জি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আশঙ্কা, বস্তির ঝুপড়িতে এখনো অনেকে আটকে রয়েছেন। তাদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে দমকল ও পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বেলা 12:30 নাগাদ আগুন লাগে বস্তিতে। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় আকাশ। যে জায়গায় আগুন লেগেছে তার পাশে একটি বহুতলও রয়েছে। বস্তি এলাকায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলেই আশঙ্কা। বহু ঝুপড়ি বাড়ি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তা সিলিন্ডার ফাটার শব্দ বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বহু ঝুপড়ি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আজিকুল হক নামে এক বস্তির বাসিন্দা বলেন, আগুন খুব দ্রুত ছড়াতে শুরু করে আর কান ফাটা শব্দ চারিদিকে। আগুনের শিখা ও ধোঁয়া বহু দূর থেকে দেখা যাচ্ছিল। আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ছেলেকে নিয়ে শুয়েছিলাম, হঠাৎ চিৎকার শুনে বাইরে বেরিয়ে এসে দেখি আমাদের ছাদ দাউ দাউ করে জ্বলছে। কোনো মতে ওকে নিয়ে বেরিয়ে এসেছি, দরকারি কিছুই নিতে পারিনি। আরেক বাসিন্দার কথায়, যে জামাটা পরেছিলাম সেটা বাদে আর কিছুই বাঁচাতে পারিনি, সব পুড়ে গিয়েছে। দমকল পৌঁছানোর আগেই অবশ্য স্থানীয় লোকজন খাল থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকল আসতে কেন এত দেরি, সেই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। এক স্থানীয় বাসিন্দা বলেন, আগুন এতটাই ছড়িয়ে পড়েছিল যে বালতির জল নেভানো যাচ্ছিল না। দমকল আসতে অনেক দেরি করেছে। হাই নিউজ নেটওয়ার্ক। শীতকালীন অধিবেশনের শেষ দিকে উত্তপ্ত সংসদ। বৃহস্পতিবারের পর শুক্রবারও আম্বেদকর ইস্যুতে হইচই দেখা দিল সংসদ অধিবেশনে, আর যার জেরেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল শীতকালীন এই অধিবেশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করল কংগ্রেস। পাল্টা রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কাধাক্কির বিষয় নিয়েই হট্টগোল শুরু হল বিজেপির। ফলত অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল সংসদ অধিবেশন। সংসদেও পেশি দেখান রাহুল গান্ধীর, এবং রাহুল গান্ধীকে জিম ট্রেনার বলে আক্রমণ করলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের নিশানায় রাহুল গান্ধী। সূত্রপাত বৃহস্পতিবার সংসদের অন্দরে সরকার ও বিরোধী পক্ষের ধস্তাধস্তি থেকে। এর জেরে সংসদের মধ্যেই বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র ষড়ঙ্গী আহত হয়েছেন বলেই অভিযোগ। ষড়ঙ্গীর অভিযোগ, সংসদ ভবনে মকরদ্বারের সামনে তাকে ধাক্কা মেরেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন রাহুল। এই বিষয়ে এবার মুখ খুললেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্কনা। एक बात है कि हमारे एमपीज को स्टिचेस भी लगे, खून भी निकला, तो उन्होंने ये जो झूठ फैलाया हुआ है, चाहे बाबा साहब अम्बेडकर जी को लेकर हो, चाहे संविधान को लेकर हो, इनका झूठ हर बार बस्ट किया गया है, हर बार जो है उसको पर्दाफाश किया गया है। लेकिन अब इनकी क्रूरता और हिंसा, ये देखिए आप संसद भवन तक पहुंच चुकी है और आज इन्होंने ये काम किया है, धक्का दिया है, उनको जो है खून निकला है। तो सब साजिश है। রাহুলকে কড়া ভাষায় কটাক্ষ করলেন কঙ্গনা। সমাজ মাধ্যমে তিনি বলেন, খুব লজ্জাজনক, আমাদের একজন সাংসদের মাথায় আঘাত লেগেছে, সেলাইও পড়েছে। ওদের হিংসা আজ সংসদ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এমনকি রাহুলকে জিমের প্রশিক্ষকের সঙ্গে তুলনা করেছেন কঙ্গনা। অভিনেত্রীর দাবি, রাহুল নাকি সংসদে এসেও নিজের পেশির জোর দেখান। কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, সংসদে বিজেপি সাংসদদের ওপর রাহুল গান্ধী হামলা করেছেন। এই লোকটা সংসদে নিজের হাতের পেশি দেখাতে আসেন, যেন কোনো জিম ট্রেনার। এবার লোকজনকে ধাক্কা দিলেন, ঘুষিও মারলেন। রাহুল গান্ধীর কোনো সম্মান নেই। ঘটনার সূত্রপাত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকর মন্তব্য থেকে। এদিনের ঘটনায় মাথায় চোট পেয়েছেন ষড়ঙ্গী। সতীর্থ বিজেপি সাংসদ এবং লোকসভার কর্মীরা ধরাধরি করে তাকে বাইরে আনার পরে ষড়ঙ্গীকে দেখতে আসেন রাহুল। তারপর আহত সাংসদকে হাসপাতালে পাঠানো হয়। ষড়ঙ্গী বলেন, রাহুল গান্ধী এক সাংসদকে ধাক্কা মারেন, তিনি আমার গায়ের ওপর পড়েন, ফলে আমি মাটিতে পড়ে যাই। হাই নিউজ নেটওয়ার্ক। চলছে উড়ালপুর তৈরির কাজ, আর যার জেরেই হাওড়া ব্যান্ডেল শাখায় আগামী 42 দিন ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। 1 মাসেরও বেশি সময় বাতিল থাকবে বহু লোকাল ট্রেন। হাওড়া স্টেশনের অদূরে চলবে উড়ালপুল তৈরির কাজ, আর সেই কারণে হাওড়া ব্যান্ডেল শাখায় আগামী 42 দিন ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। 1 মাসেরও বেশি সময় বাতিল থাকবে বহু লোকাল ট্রেন। দূরপাল্লার কিছু ট্রেনে সময় বদলাচ্ছে, আর কিছু ট্রেন নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা সময় পর ছাড়বে। শনিবার থেকেই এই ট্রেন নিয়ন্ত্রণ করা শুরু হচ্ছে, চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে যে লোকাল ট্রেনগুলিকে বাতিল করা হয়েছে সেগুলির পরিষেবা স্বাভাবিক হবে আগামী 22 জানুয়ারি। এই সময়ের মধ্যে বাতিল থাকছে
হাওড়া এবং ব্যান্ডেলের মধ্যে চলাচল করা 15টি লোকাল ট্রেন। বাতিল থাকছে আপ এবং ডাউন মিলিয়ে 5 জোড়া শেওড়াফুলি লোকাল, 1 জোড়া বেলুর মঠ লোকাল, 1 জোড়া শ্রীরামপুর লোকাল। এতগুলি ট্রেন বাতিল হওয়ায় নিত্যযাত্রীরা অসুবিধার মুখে পড়বেন বলে আশঙ্কাও করা হচ্ছে। উড়ালপুল তৈরির কাজের জন্য আগামী 23শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত 03051 আপ হাওড়া বর্ধমান মেমু স্পেশালকে হাওড়া বর্ধমান কড লাইন দিয়ে নিয়ে যাওয়া হবে। 29শে ডিসেম্বর থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত ট্রেনটি রাত 1:50 পরিবর্তে ভোর 3:30 ছাড়বে। এছাড়াও বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। 23শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত দেহরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেস 50 মিনিট পর, দেহরাদুন হাওড়া উপাসনা এক্সপ্রেস 50 মিনিট পর, দারভাঙ্গা হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস 1 ঘন্টা পর, মোকামা হাওড়া এক্সপ্রেস 25 মিনিট পর, আজিমগঞ্জ হাওড়া প্যাসেঞ্জার 10 মিনিট পর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। 29শে ডিসেম্বর থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেক দিন না হলেও কিছুদিন অন্তর ট্রেনগুলি দেরিতে ছাড়বে। রেলের তরফে জানানো হয়েছে হাওড়া স্টেশনের অদূরে 2 লেনে বেনারস রোড উড়ালপুর তৈরির জন্য ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণ করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রয়াত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌচালা শুক্রবার গুরুগ্রামে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের নেতা তথা হরিয়ানার জাট রাজনীতিকে জাতীয় স্তরে তুলে আনার অন্যতম মহিরও ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াত ভারতীয় চলচ্চিত্র জনপ্রিয় সিনে পরিচালক রাজা মিত্র বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক। আবারও নক্ষত্র পতন। প্রয়াত ভারতীয় চলচ্চিত্র জনপ্রিয় সিনে পরিচালক রাজা মিত্র বৃহস্পতিবার কলকাতার একটি সরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক। বয়স হয়েছিল 79। নভেম্বর মাসে ক্যান্সার ধরা পড়েছিল তার। এই একটা মাস প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু শেষ রক্ষা হল না। ফেসবুকে তার মৃত্যুর খবর জানিয়েছেন তার ছেলে রৌদ্র মিত্র। তিনি লিখেছেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার বাবা রাজা মিত্র দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ প্রয়াত হয়েছেন রাত 3টের সময়। নভেম্বরের শেষের দিকে রৌদ্র ফেসবুকেই জানিয়েছিলেন পরিচালকের ক্যান্সার ধরা পড়েছে একেবারে শেষ স্টেজে। ফুসফুসে ক্যান্সার, সেই সঙ্গে মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে। তিনি লিখেছিলেন, বাবা এখন চিকিৎসাধীন। এই অবস্থায় বাবার সঙ্গে মেল, মেসেজ, ফোন এবং ফেসবুকে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হবে না। বাবার এই অসুস্থতায় কোনো প্রয়োজন হলে আপনাদেরকে পাশে থাকার অনুরোধ করছি। 1987 সালে মুক্তি পেয়েছিল পরিচালক রাজা মিত্রর প্রথম ছবি একটি জীবন। প্রথম ছবিতেই করেছিলেন তিনি বাজিমাত। জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন তিনি এই ছবিতেই। এছাড়াও নয়নতারা, যতনের জমি সিনেপ্রেমীদের প্রশংসা পেয়েছিল। পরিচালক অতনু ঘোষ নিজের ফেসবুক পোস্ট করে লিখেছেন, রাজাদা চলে গেলেন, যার একটি জীবন বাংলা ছবির ইতিহাসে মাইল ফলক। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কত কাজ, নয়নতারা, যতনের জমি, বীরভূমে স্ক্রোল পেইন্টার্স বা কালীঘাট পেইন্টিং তথ্যচিত্র। পরিচালকের সঙ্গে অতনুর আলাপ হয় দূরদর্শনে। প্রথম আলাপেই মুহূর্তেই স্মৃতিচারণ করেছেন পরিচালক। অতনু লেখেন, এমনিতেই আমি জাত মুখ চোরা, আর উনি অত নামী মানুষ। তারপর বুঝি বড় পরিচালকের কোনো ভার নেই, দিব্যি সহজে কথা বলা যায়, প্রশ্ন করা যায়। পরে যখন যেখানে দেখা হয়েছে অনায়াসে কাঁধে হাত তুলে দিয়েছেন, ওটা দেখলাম। বেশ করেছ, এখন কি ভাবছো? অনেকটা অক্সিজেন পেয়েছি। আমার মতো আনকোরার কাজ রাজা মিত্র দেখেছেন, দেখেন। এমনই পোস্টে স্মৃতিচারণা করেছেন পরিচালক অতনু ঘোষ। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিরিজ ফেলুদা। কেমন হলো ভূস্বর্গ ভয়ঙ্কর, দেখুন। বাংলা ওটিটির ফেলুদা ফ্র্যাঞ্চাইজির রাজত্বে আপাতত সৃজিত মুখোপাধ্যায়ের একাধিপত্যে শেষ হল রায়বাবুর সৃষ্টি ভূস্বর্গ ভয়ঙ্কর দিয়ে।
সে কারণেই হয়তো ফেলুদার রহস্য সমাধানের গল্পগুলির মধ্যে অন্যতম কঠিন গল্পটিকেই বেছে নিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এই রহস্য গল্পে চরিত্র একাধিক, তার থেকেও বড় কথা ঘটনার ঘনঘটা এই গল্পে বেশ জটিল। সঙ্গে অবশ্যই যোগ হবে গল্পে ভূস্বর্গ, মানে কাশ্মীরের মতো প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত স্থানের অবস্থিতি। যদিও ছোট পর্দার জন্যই মূলত নির্মিত, ওটিটি আঙ্গিকে এই 6 পর্বের ছবি। সৃজিত মুখোপাধ্যায় এটি তুলেছেন বড় পর্দার মেজাজে। সুন্দর জায়গায় তোলা বেশ কয়েকটি দুর্দান্ত দৃশ্যের অবতারণা ঘটিয়ে ফেলেছেন পরিচালক এবং সিনেমাটোগ্রাফার মিলে। শ্রীনগরের ডাল হ্রদের কাচস্বচ্ছ জলে দুটি শিকারার কাছাকাছি আসার এরিয়াল শট কিংবা নাঙ্গা পর্বত শৃঙ্গের ঝলকের মতো কয়েকটি কাব্যময় দৃশ্যের সৃষ্টি হয়েছে, যা সত্যিই দর্শককে আশ্চর্য করবে। তবে একথাও অনস্বীকার্য যে প্ল্যানচেটের দৃশ্যগুলি তেমন জমাতে পারেনি দুজনে। শিল্প নির্দেশকও তেমন কোনো ছাপ ফেলতে পারেননি ওই দৃশ্যগুলিতে। অবশ্য পরিচালক বা সিনেমাটোগ্রাফারকে এই দোষে দোষী সাব্যস্ত করাটা উচিত নয়। নিজে পরিচালক হয়েও সত্যজিৎ প্ল্যানচেটের দৃশ্যগুলিতে এর চেয়ে বেশি কোনো সূত্র দেননি মূল গল্পে, তাই পুরো দোষটি পরিচালকেরও নয়। যদিও অন্যদের সংলাপের বা ভাবনার অনেকটাই ফেলুদার মুখ দিয়ে বলিয়েছেন পরিচালক, মূল গল্পকে কখনোই কাটছাট করেননি সৃজিত মুখোপাধ্যায়। সত্যজিতের মূল কাহিনীতে যে ঘটনা যেখানে ঘটেছে সেরকমই রেখেছেন আগাগোড়া। এমনকি বাংলা ছবির টানাটানির সংসারে ভূস্বর্গ ভয়ঙ্কর এ শ্রীনগরে হাউসবোট, গুলমার্গে লক কেবিন আর পহেলগামে তাবু ঠিক যেমন মূল গল্পে লেখা আছে সেরকমই দেখানো হয়েছে এই ওটিটি সিরিজেও। তার সঙ্গে প্রত্যেকটি জায়গার ভূস্বর্গীয় দৃশ্য, অর্থাৎ শীতের ছুটিতে বেশ একটি কল্প ভ্রমণের ব্যবস্থাও করা হয়েছে সাড়ম্বরে। তার সঙ্গে সৃজিত মূল গল্পের বাইরে ভ্রমণ পিপাসুদের জন্য জুড়ে দিয়েছেন অতিরিক্ত কিছু, যেমন কাশ্মীরি লোকনৃত্য এবং একটি ওয়াজওয়ান খানাপিনা দৃশ্য। নিজের আপাতত শেষ ফেলুদা সিরিজে কোনো খামতি রাখেননি পরিচালক, তবে তার মধ্যে নিজের তদন্তের গল্পগুলি স্মৃতিচারণের অছিলায় ফেলুদার অন্য কাহিনীগুলির সঙ্গে জয় বাবা ফেলুদাতে মগনলালের আড্ডায় সেই ছুরি ছোড়া দৃশ্যের পুনর্গঠন কিছুটা হলেও দর্শক মনকে ধাক্কা দেয়, বিশেষত রায়বাবুর তৈরি আসল সিনেমাটি যারা দেখেছেন তাদের জন্য। মোট কথা, ফেলুদা সিরিজ হোক বা মুভি, বরাবরই মন কেড়েছে দর্শকদের। সিনেপ্রেমীরা একটু বেশি দুর্বল ফেলুদার উপর। হাই নিউজ নেটওয়ার্ক। রাত 2টোয় খাদানের প্রথম শো হাউসফুল, নতুন নজির গড়লেন দেব। কি বললেন অভিনেতা, শোনাবো। এ রাজ্যে অতীতে হিন্দি এবং দক্ষিণী ছবির জন্য কাক ভরে ছবির প্রদর্শন হয়েছে। পাঠান, জওয়ান বা সাম্প্রতিক পুষ্পা 2 তার প্রমাণ। কিন্তু মধ্যরাতে কোনো বাংলা ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো এই প্রথম। সৌজন্যে দেব অভিনীত ছবি খাদান। শুক্রবার বড়দিনের আবহে 4টি বাংলা ছবি মুক্তি পাচ্ছে: খাদান, সন্তান, চালচিত্র এবং 5 নম্বর স্বপ্নময় লেন। কিন্তু এই রাজ্যে খাদানের প্রথম শোয়ের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার রাত 2টোয়। বুধবার অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই সেই শো হাউসফুল। তবে কলকাতা নয়, এই নজির গড়তে সাহায্য করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের একটি প্রেক্ষাগৃহ। ইন্টারনেটে দেখা যাচ্ছে খাদানের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। খোঁজ নিয়ে জানা যাচ্ছে ওই প্রেক্ষাগৃহে মোট 159টা আসন রয়েছে। বুধবার ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই তা অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে যায়। ওই প্রেক্ষাগৃহ পরিচালনার দায়িত্বে রয়েছে প্রযোজনা সংস্থা SVF। উত্তরবঙ্গেও এ ধরনের ঘটনা এই প্রথম। উত্তরবঙ্গের পরিবেশক শশাঙ্ক শেখর ঘোষ বলেন, আগে আমরা ইংরেজি এবং হিন্দি ছবির জন্য খুব সকালে শো দিয়েছি, কিন্তু মাঝরাতে কোনো বাংলা ছবির শো হাউসফুল হচ্ছে বাংলা ছবির জন্য খুবই ইতিবাচক ঘটনা। ইম্পার তরফে শ্যামল দত্ত এই ঘটনাকে বাংলা ছবির দুনিয়ায় নতুন অধ্যায় হিসাবে দেখতে চাইছেন। তিনি বলেছেন, হিন্দি বা দক্ষিণী ছবির ক্ষেত্রে খুব ভোরে শো আমরা দেখেছি। এই ঘটনা বাংলায় ছবি মুক্তির ক্ষেত্রে নতুন কোনো ট্রেন্ডও তৈরি করতে পারে। বুধবার দেব আক্ষেপ করছিলেন, অন্য ভাষার ছবির জন্য তার ছবি খাদান রাজ্যে যথেষ্ট হল পাচ্ছে না। কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই মনের জোর ফিরে পেলেন দেব। সূত্রের খবর, রাজ্যে প্রায় 140টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে খাদান। সমাজ মাধ্যমে দর্শকদের ধন্যবাদ জানিয়ে দেব বলেছেন, 2 বছর আগেও ছবিটা তৈরির আগে ভাবছিলাম কি হবে,
কিন্তু আজও কোথাও না কোথাও 10 মিনিটের শো হাউসফুল হয়েছে। রায়গঞ্জে বাংলার প্রথম মিডনাইট শো, সেটাও হাউসফুল। আপনাদের ধন্যবাদ। রাত 2টোয় খাদানের শো হাউসফুল হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা এবং পরিচালক দেবকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, প্রেমেন্দু বিকাশ চাকি প্রমুখ। রাজ্যের হল মালিকদের একাংশ এই ঘটনাকে কেন্দ্র করে আশার আলো দেখছেন। বক্স অফিসে ছবিটি কি কি নজির স্থাপন করে সেই দিকেই নজর থাকবে সকলের। হাই নিউজ নেটওয়ার্ক। 17 ডিসেম্বর 2024-এ বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন হয়, আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উপস্থিত ছিলেন উক্ত সংস্থার সেক্রেটারি সৌমেন কোলে, পিবি শর্মা, উপস্থিত ছিলেন কেক খালান্দিজ, উপস্থিত ছিলেন বাংলার কবি শিল্পী সুব্রত ঘোষাল, উপস্থিত ছিলেন বাচিক শিল্পী ও বিখ্যাত সঞ্চালক সতীনাথ মুখোপাধ্যায়। অনুষ্ঠানের শুরুতে এই ধামসা মাদল বাজিয়েই প্রাক্তন রাষ্ট্রপতিকে সম্বর্ধনা দেওয়া হয় এবং গণেশ বন্দনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর প্রাক্তন রাষ্ট্রপতি সহ অন্যান্যদের প্রথা অনুযায়ী বরণ করে নেওয়া হয়। तपसील जाति आदिवासी प्रकटन विकास के कार्यक्रम में आप सभी बहनों भाइयों का बहुत बहुत स्वागत। मंच पर प्रमुख रूप से तपसील जाति आदिवासी प्रकटन विकास शिल्प केंद्र की एडवाइजरी कमेटी की चेयरमैन प्रोफेसर पीवी शर्मा जी। तो वो सोचती कि शायद मुझे केवल स्वागत के लिए बुलाया गया था और लौट आए, हमको खाना खिलाया गया, लौट आए। लेकिन क्या है अंदर इस हॉल में, ऑडिटोरियम में क्या बात हो रही थी, उनके बारे में क्या बात हो रही थी, देश के बारे में क्या बात हो रही थी, सचमुच ये जो प्रतिभाएं हैं, मैं केवल इनकी बात नहीं कर रहा हूं, मंच पर भी जिनको हमने देखा, हमारी बेटियां आई सकता है। स्वच्छ भारत जैसे विशाल और परिवर्तनकारी अभियान जिसकी सराहना आज अनेक वैश्विक संस्थाएं भी कर रही हैं, उसकी सफलता का बहुत बड़ा श्रेय हमारी शुभकामना करते हुए मैं आप सभी को पुनः बधाई देता हूं। के समीप नहीं जा पाता हूं, लेकिन दूर से ही तपस्या करता हूं उनकी प्रगति के लिए और उनके स्वास्थ्य और उनके जीवन में हर्ष बना रहे, इसके लिए। मिसेस कोविंद जी को, हमारा ऑर्गेनाइजेशन का नेट का जो चेयरमैन है प्रोफेसर पीवी शर्मा जी को, उसके बाद हमारा नेट का जो मेंटर है आरपी खंडल सर को, और उसके साथ साथ जो भी हमारा ऑर्गेनाइजेशन का आधिकारिक और पदाधिकारी वृंद, पूरा बंगाल से ऐसा कोई डिस्ट्रिक्ट नहीं है जहां से आज यहाँ पे उपस्थित नहीं हुए हैं। सभी को मेरी ओर से और ऑर्गेनाइजेशन की ओर से बहुत बहुत बधाई हो। जय शिव शंभू। मंच पर विराजमान हमारे परम आदरणीय आज के मुख्य अतिथि भारत के पूर्व राष्ट्रपति डॉक्टर कोविंद साहब, उनके साथ पधारी सम्माननीय श्रीमती कोविंद जी, यहाँ उपस्थित मेरे मित्र, मेरे सहयोगी यूपीटीयू के पूर्व कुलपति प्रोफेसर आर.के. खंडाल जी। নিউজ টুডে এখন এই পর্যন্ত। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।